আজকাল এখন থেকে কারো চাহিদা পূরণ করতে হলে আর কোনো রুমের দরকার হয় না। ওই বন্ধুর ফ্ল্যাটে বন্ধুর বাসায় আর যেতে হয় না। বাইরে বাই জীবনের প্রথম আমার একটা অভিজ্ঞতা হলো যে কোনো ট্রান্সপোর্ট কোনো বাসের ভিতরেও যে এইরকমভাবে কাজ করা যায়। হ্যালো আমার দুষ্টু মিষ্টু কলেজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের জন্য আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটা দারুণ গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের সময়টা ভীষণ ভালো যাবে। বন্ধুরা, তোমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, কানে হেডফোনটা গুঁজে নাও আর চটফট শুনে ফেলো আমার এই দারুণ গল্পটি। বন্ধুরা, আমার রিসেন্ট বিয়ে হয়েছে, কিন্তু আমার স্বামী একজন প্রবাসী। আর আমার বড় বাসুর আছে। তার নিজের বউ থাকার পরেও সে আমার দিকে নজর দেয়। সারাক্ষণ সে আমার দিকে তার চোখ পড়ে থাকে, কিভাবে আমার সঙ্গে এটা করবে ওইটা করবে, মানে সারাক্ষণ। তবে এখানে আবার একটা সমস্যাও আছে। আমার যে বড় ভাবি, মানে বাসুরের যে স্ত্রী, আমার ভাবি, সে আবার প্রেগনেন্ট। মানে এই সময়টাতে ডাক্তার বলেছে সে যেন তার স্ত্রীর সঙ্গে কোনোভাবেই মিলন না করে। তো বুঝতেই পারতেছেন কতটা সিচুয়েশনের ভিতরে সে যাচ্ছে। আর আমার বাসুর, সে সে তো কন্ট্রোলই করতে পারে না, ঠিক আছে, নিজেকে কন্ট্রোলই রাখতে পারে না। আর তার উপর আমি আবার এই বাড়ির নতুন বউ। আমার আবার স্বামী আমাকে বিয়ে করার 3 মাস আমার সঙ্গে ছিল। যে ছুটিতে এসেছিল, সে মূলত সৌদি আরবে বসবাস করে, একজন প্রবাসী। তো সে চলে গেছে। তো এদিকে আমিও আসলে নতুন বউ, মাত্র 3 মাস স্বামীর সংসার করেছি, স্বামীর ঘরে থেকেছি। হ্যাঁ, তো আমার ভিতরেও তো একটা হাই হতাশ, একটা জ্বালা কাজ করে। কিন্তু তাই বলে আমি আমার বাসরের সঙ্গে এইভাবে এই পরকীয়া করব, এটাতে আমি কখনো আসলে ওইভাবে, মানে আমি কখনোই চাইছিলাম না। ঠিক আছে, আমি চাই নাই এটা। তো আমি সব সময় আমি চেয়েছি যে যা হবে বিয়ের পর আমার হাজব্যান্ডের সঙ্গে হবে। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু দেখেন কি কপাল, আমার মা বাবা বা আমার আমার কপালে দেখেন, আমি আমার পরিবারের কারো কোনো দোষ দিচ্ছি না। এক প্রবাসীর কপালে এসে আমি পড়লাম। তো আমি আসলে অনেক হ্যাপি, কারণ তাদের টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার স্বামীর অভাব। আমি আমার স্বামীর সঙ্গে 3টা মাস কাটিয়েছি বন্ধুরা। এই 3টা মাস আসলে এত তাড়াতাড়ি চলে গেছে। আর এখন দেখেন সে আমার কাছে নাই। আমার যে কি কষ্ট লাগে ভাই। আমিও তো একটা মানুষ। দিন শেষে আমিও তো একটা মানুষ, আমারও তো কিছু চাও পাও থাকে, একটা ক্ষুধা থাকে, একটা শরীরের খিদে আছে না। আমি আসলে কার কাছে এটা মিটাবো? তো বন্ধুরা, আমার যিনি বড় বাসর, তিনি কিন্তু আলাদা থাকেন। ঠিক আছে, তিনি তার এই সংসার নিয়ে তিনি আলাদা থাকেন। তিনি আসলে আমাদের খুব একটা বেশি সংসারের দেখাশোনা করেন না। আমি আমার স্বামীর টাকা দিয়েই আর কি দেখাশোনা করি, সংসার বাজার হাট করি। ঠিক আছে, আমাদের ঘরে আবার ওই রকম ছেলে মানুষ নাই। তো একদিন আমি বাজার করতে গেছি। বাজারে আবার আবার বাসুরের একটা মুদিমালের দোকান আছে, সেখানে 2টা কর্মচারী কাজ করে, বাসুরও থাকে। তো বাসুর আমাকে দেখে বলতেছে, হারে তানিয়া, কি ব্যাপার তুমি এখানে? আমি বললাম, বাজার করতে আসলাম। বলল, তুমি বাজার করবে, কি নিবে? তখন বললাম, এই তো চাল ডাল নিব আর কিছু মাছ নিব আর কি। তো বললো, আচ্ছা কি মাছ কিনবে বা আমি কিনে দেই? তো আমি বললাম, না আপনার কিনে দিতে হবে না, আপনি দোকানদারি করেন। তখন সে আমাকে বললো, আরে তুমি বাড়ির নতুন বউ, তুমি বাজার করবে, আমাকে বলতেই পারতে, বিষয়টা কেমন না? তখন তাকে আমি বললাম, বাসুর, আপনার দোকান থেকে এই বাজারগুলো রেডি করুন, ঠিক আছে, আমি গিয়ে মাছ কিনে নিয়ে আসি। তো আমি মাছ কিনে যাব, এই সুযোগে সে আমাকে বলতেছে সেও নাকি আমার সঙ্গে বাজারে আমার সঙ্গে মাছ কেনায় যাবে। তো মাছ কেনার পরে আমরা আসলাম। আসার পরে তার দোকানে এই 2টা কর্মচারী আছে, তাদেরকে বললো, এই 2টা টাইল অর্ডার দাও আর একটা ঠান্ডা নিয়ে আসো। আমার জন্য আনছে, আমি বুঝতে পারছি। আর আলাদা করে আমাকে বসালো চেয়ারে, বসানোর পরে আমাকে বলতেছে, তারপর কেমন যাচ্ছে দিনকাল? আমি বললাম, এই তো আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। তখন একটা মানুষ আছে না যে আগে পিছে অনেক কিছু ভাবে,
বা একটা মানুষকে সময় দেয়, তার পিছনে ঘুরে এরপর বলে। কিন্তু উনি আমাকে ডিরেক্ট বলে ফেললো বন্ধুরা। হ্যাঁ, উনি আমাকে ডিরেক্ট বলে ফেললো। আমাকে বলতেছে যে এই তোমাকে আমি পছন্দ করি, তোমাকে আমি ভালোবাসি। আসলে কি বলবো, দেখো আমি যত টাকাই লাগে আমি তোমাকে দিব, প্লিজ তুমি আমাকে না করো না। আমি বললাম মানে আপনি এটা কি বলতেছেন? হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? তখন সে আমাকে বলতেছে, আরে আমার ছোট ভাই তামিম মতো বিদেশে থাকে, ও তোমার সঙ্গে কয়দিন ছিল? হ্যাঁ, কয়দিন ছিল? তুমি বাড়ির নতুন বউ, তোমার একটা দেখভালের দায়িত্ব আছে না? তাছাড়া দেখো তানিয়া, আসলে স্বামী ছাড়া বাঁচা যে খুব কষ্ট, এটা আমি বুঝি। ঠিক আছে, দেখো তানিয়া, তোমাকে দেখে আমার খুব মায়া লাগলো, এই জন্য আমি তোমাকে কথাটা বলেছি, এই জন্য তোমার সঙ্গে আমি ঘটনাটা শেয়ার করেছি। শুনো তানিয়া, তোমাকে আমার টাকা পয়সা যা কিছু লাগে, ঠিক আছে, আমি তোমাকে সব কিছু দিব। তুমি শুধু একটাবার আমার সঙ্গে এই কাজ করো। আসলে দেখো আমি তোমার কাছে এই জিনিসটা চাইতাম না। কেন চেয়েছি বলো তো? তোমার ভাবি, বুঝছো, তোমার ভাবি তো প্রেগনেন্ট। হ্যাঁ, বাচ্চা হবে। আর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার একদম সোজা নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, সেদিন ওর সঙ্গে জোর করে করেছিলাম। আসলে ডাক্তার ডিরেক্ট নিষেধ দিয়েছে যে এই অবস্থায় তোমার বাবির সঙ্গে মেলামেশা একদম করা যাবে না। এখন তোমার বাবিকে আমার আলাদা রুমে রাখতে হচ্ছে, কারণ রাতে আমার একটু ফিলিংস চলে আসে, তখন আমি কি করব কোনো কিছুই আমি বুঝতে পারি না। ঠিক আছে, তো দেখো তানিয়া, তুমি যদি আমাকে একটু এটা দিতে, তাহলে ভীষণ ভালো হতো, আমার খুব উপকার হতো। তোমার এই দিন আমি সারা জীবন মনে রাখতাম। কি করব বলো, বউয়ের সঙ্গে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, এখন তো হাত দিয়েও পারি না। এখন তোমার দিকে আমার নজর গেছে, তুমি যদি বলো, আমি তো তোমাকে এমনি এমনি দিচ্ছি না, তোমাকে আমি টাকা দিব, যত টাকা লাগে আমি তোমাকে দিব। প্লিজ তুমি আমারে না করো না তানিয়া। হ্যাঁ, তো বন্ধুরা, আমি কি করব মানে কোনো কিছুই আসলে আমি বুঝতে পারতেছিলাম না, যে উনি হুট করে আমাকে এমন একটা কথা বলল যে আমি যে ওনাকে এখন না করব এরকম কোনো আসলে পরিস্থিতিও ছিল না। ঠিক আছে, তারপরও আমি ওনাকে বলেছি যে দেখেন ভাই, আপনি আমার বড় ভাই। বড় ভাই মানে কি বুঝেন? বাবার সমতুল্য। আর আমার স্বামী আপনাকে অনেক সম্মান করে, রেসপেক্ট করে। আপনি আলাদা থাকেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আপনাকে ভীষণ স্নেহ করে। হ্যাঁ, আমি যতটুকু জানি আপনি বাড়ির ছোট বউর দিকে এভাবে নজর দিতে পারেন না। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি, ভাবি যদি বিষয়টা জানে, তারাও ভীষণ মাইন্ড করবে। আমি আর চাটা খেলাম না, ঠান্ডাও খেলাম না, না খেয়ে আমি এভাবে চলে আসলাম। আমি বুঝতে পারলাম বড় ভাই আমার উপর একটু রাগ করেছে, তার মুখটা একটু গম্ভীর হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আপনারাই বলুন, আমি বাড়ির নতুন বউ, সবে মাত্র এই বাড়িতে বিয়ে হয়ে আমি এসেছি, আর আমার বাসুর আমার কাছে এমন একটা জিনিসের দাবি করে বসলো যে সেটা আমি কোনোভাবেই আসলে পালন করতে পারবো না, আমি এটা কোনোভাবেই রক্ষা করতে পারবো না, মানে ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আর আমি আমার স্বামীকে কখনোই ঠকাতে পারবো না। ঠিক আছে, সে বিদেশ থাকে, প্রবাসীর স্ত্রী আমি, আমার স্বামী বিদেশ থাকে বলে তাকে কি আমি ঠকাবো? না, ঠকাবো না, এটা আমি পারবো না। আমি তাকে ডিরেক্ট আমি ওই দিন না করে দিলাম। কিন্তু বন্ধুরা, সে তো নাচর বান্দা। হ্যাঁ, এরপর দিন থেকে তাকে আমার আশেপাশেও দেখি না, আমি ঘুরতেও দেখি না। সে আমাকে দেখলে সালাম দেয়। আমি ভাবলাম হয়তো কি ব্যাপার, গতকালকে বাসুর আমাকে এমন একটা বাজে প্রস্তাব দিছে, আজকে সে আমাকে সালাম দিচ্ছে, তাহলে কি বাসুর ভালো হয়ে গেছে? সে কি আমার কথা বুঝতে পারছে? আমি খুশি হয়েছি, বিশ্বাস করেন আমি অনেক খুশি হয়েছি এই বাসুরের এমন এই পরিবর্তন দেখে, তার এমন চেঞ্জ দেখে আমি অনেক স্যাটিসফাইড, আমি অনেক হ্যাপি হয়েছিলাম। তো কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল, হঠাৎ করে মায়ের আবার একটু প্রেশারটা লো, তো আমার বাবার বাড়িতে আসলে খুব একটা বেশি টাকা পয়সাওয়ালা না, আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানুষ। আমার বাবা কৃষি কাজ করেন, এটা বলতে আমার একদমই লজ্জা নেই। হ্যাঁ, আমার বাবা কৃষি কাজ করেন, আমার খুব একটা বেশি টাকা পয়সা নেই, এই জন্যই তারা আমাকে একজন
প্রবাসীর স্ত্রীর কাছে ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছে যাতে টাকা পয়সার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো যাই হোক, আমার মা আমাকে বলতেছে তার প্রেশার হয়েছে, বলতেছে সে অসুস্থ, ডাক্তারের কাছে আছে, আমি বাড়িতে যাওয়ার জন্য। এখন আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম, তারা আমাকে যাওয়ার অনুমতি দিল। কিন্তু বন্ধুরা, আমাদের বাড়ি অনেক দূরে, আর আমি তো একা একা যেতে পারবো না, ঠিক আছে? আমি একা একা এত দূর যেতে পারবো না। তখন আমি শ্বশুর শাশুড়িকে বললাম যে আমি তো একা যেতে পারবো না, কিভাবে যাব? আমরা তো আসলে শহরে বসবাস করতাম, ঠিক আছে? আর আমাদের বাড়ি হচ্ছে বরিশাল, আর আমাদেরকে যেতে হয় আসলে লঞ্চের কেবিনে করে অথবা বাসে করে। এখন রাস্তা তৈরি হয়েছে, অনেক ভিআইপি বাস আছে বা লঞ্চ আছে। তো লঞ্চে আমি ছোটোবেলা থেকে একটু ভয় পাই আর কি। হ্যাঁ, এটা সত্যি কথা। তখন তখন আমার শ্বশুর শাশুড়ি তারা আমাকে বলতেছে, এ বৌমা, তানিয়া, মা যেহেতু অসুস্থ, যেতেই তো হবে। একটা কাজ করো, তুমি এক সপ্তাহ বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসো, মাকেও দেখে আসো, আমরা চালিয়ে নেব। একটা কাজ করো, তোমাকে আমার বড় ছেলে দিয়ে আসতে পারবি কি না, ওকে আমি জিজ্ঞাসা করি। দিয়ে ও পরের দিন না হয় চলে আসলো। হ্যাঁ, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে দেখেন আপনার বড় ছেলেকে। তখন আমার বড় ভাইয়ের নাম ছিল মফিজুল, তাকে ডাক দিল, এই মফিজুল, এই বৌমাকে একটু তার বাপের বাড়িতে দিয়ে তুই চলে আসবি। আর তো কেউ নাই, কে যাবে এত দূরের রাস্তা? তখন বড় ভাই দেখলাম কোনো কিছু দ্বিমত করলো না। সে বললো আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে? তখন আমি বললাম রাতের বেলা যাবো আজকে, মা ভীষণ অসুস্থ, ডিরেক্ট হাসপাতালে যেতে হবে, সদরে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, বললো আচ্ছা ইমার্জেন্সি, তাহলে আমি দুটো বাসের টিকিট কেটে আসি। তো বাই গেল, দুটো বাসের টিকিট নিয়ে আসলো। আমরা রাতে 8টার দিকে ঘর থেকে বের হলাম। বের হওয়ার পর গাড়ি 10টার দিকে আসলো। বন্ধুরা কি বলবো, গাড়িগুলো দেখে মনে হচ্ছে স্পেশাল ভিআইপি গাড়ি। হ্যাঁ, গ্লাস মাস লাগানো এবং কেমন যেন একটু ভাইবসই আলাদা। মানে এর আগে আমি কখনো এরকম এত দামি গাড়িতে আমি উঠি নাই। তখন আমি গাড়িতে উঠার সময় আমি আমার বাসুরকে বললাম, বাসুর, কি ব্যাপার, আমরা তো সারা জীবনে লোকাল বাসে গেছি, আপনি এত দামি হাই ফাই বাস নিয়েছেন, এগুলো ভাড়া কত টাকা? তখন বাসুর আমাকে বললো, আরে ভাড়া নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না তো, কি শুধু ভাড়া ভাড়া লাগাইছো? শুনো, আমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছাতে হবে দ্রুত, খুব দ্রুত আগে। আর এই গাড়িটা ডাইরেক্ট গাড়ি, কোনো জায়গায় থামবে না, ঠিক আছে? মাত্র 3 ঘন্টায় আমরা পৌঁছে যেতে পারবো, এক টানা ছাড়বে। আর শোনো, তোমার তো তাড়াতাড়ি যাওয়ার দরকার না, তোমার মা হাসপাতালে ভর্তি। তখন আমি আর অত কিছু চিন্তা করলাম না। সত্যিই তো, আমারও মাথায় আসলে তখন কোনো কিছু কাজ করতেছিল না। কারণ মা অসুস্থ থাকলে কি মাথায় কোনো কিছু কাজ করে ওই মুহূর্তে? আপনারাই বলেন। তো আমি আর অত কোনো কিছু চিন্তা করলাম না বা কোনো কিছু ভাবলামও না। আমি ডিরেক্ট চলে গেলাম বাসের ভিতরে উঠে। তো আমি পুরো অবাক, মানে এক একটা বেডরুম, মানে এত সুন্দর লাক্সারিয়াস বাসগুলো আমি দেখলাম, মানে পুরো অবাক হয়ে পড়লাম। সত্যি কথা বলতে জীবনে প্রথমবার এরকম লাক্সারিয়াস বাস দেখলাম, প্রিমিয়াম কোয়ালিটি একদম। তো আমি দেখলাম যে এইটার ভিতরে এক একটা বেডরুমের মতো বিছানা করা, ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় আর কি। তো আমি বাসুরকে বললাম, বাসুর, আপনি আমাকে এই কোথায় নিয়ে আসলেন? এটা তো মনে হচ্ছে এক একটা বেডরুম। সে আমাকে বলল, উফ তানিয়া, তুমিও না, এত কথা বলো না তো, চুপচাপ বাসের ভিতরে উঠে পড়ো। শুনো, এই বাসগুলোর কোয়ালিটি এরকম, তুমি রাত্রেবেলা ভ্রমণ করতেছো, তোমার মা ওইদিকে হাসপাতালে, আমাদের তো তাড়াতাড়ি যেতে হবে। আর এই বাসগুলো যদি আমরা রাতে 2-3 ঘন্টা ঘুমিয়ে যেতে পারি, ঠিক আছে, আমাদের শরীরটা একটু রিল্যাক্স থাকবে, তাই না? আর আমাকে তো আবার কালকে ফিরে আসতে হবে, তো আমার তো আর ঘুমানোর সময় নেই। তখন আমি মনে করলাম, হ্যাঁ তাই তো, বাসুর তো আমাকে দিয়ে সে আবার কালকে সকালেই চলে আসবে, তো সে তো আর রিল্যাক্স করার সময় পাবে না, মানে তার তো ঘুমানোর আর কোনো সময় নেই। তখন আমি চিন্তা করলাম আচ্ছা আমিও একটু ঘুমিয়ে যাই। বন্ধুরা, বাসের ভিতরে উঠলাম। উঠার পরে কিছুক্ষণ গেল, হ্যাঁ, যাওয়ার পরে 10:30টার দিকে বাসটা ছাড়লো। ছাড়ার পর আধা ঘন্টা পর দেখলাম বাসের ভিতরে যে লাইটগুলো জ্বালাল ছিল সবগুলো লাইট বন্ধ করে দিল।
এবং পুরো বাসটা একেবারে অন্ধকার হয়ে গেল। আর বাসুর দুইটা বালিশ নিয়ে সে ঘুমিয়ে আছে, আমি একটা বালিশ নিয়ে ঘুমিয়ে আছি, আর এক কম্বলের নিচে। আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আমার কাছে মনে হচ্ছে আমি বাসার ভেতরে আমার বেডরুমে আমি শুয়ে আছি, এইরকম একটা অবস্থা। আর আমার পাশে আমার স্বামী শুয়ে আছে। হ্যাঁ, তো একটা মজার কাণ্ড, বুঝছেন? তো কিছুক্ষণ পর বাসুর আমাকে হাত দিচ্ছে। তখন আমি বললাম, বাসুর আপনি এটা কী করতেছেন? হ্যাঁ, দেখলাম সে কোনো রাও মাত কথাবার্তা কোনো কিছু নেই। আমি ভাবলাম কি ব্যাপার, বাসুর কি ঘুমিয়ে গেছে নাকি? ঘুমের মধ্যে কি আমার সঙ্গে এগুলো কাজ করতেছে? আমি আবার সে আমার আমার কোমরের মধ্যে হাতটা দিল। আমি আবার তার হাতটা সরিয়ে দিলাম। আমি ভাবলাম কি ব্যাপার, সে বারে বারে এগুলো করতেছে। তখন আমি মোবাইলের লাইটটা জ্বালাইলাম। জ্বালানোর পর আমি তার মুখের দিকে লাইটটা ধরলাম। দেখলাম বাসুর তো করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। তো আমি তখন ভাবলাম যে বাসুর মনে হয় একেবারে ঘুমের জগতে আছে, আর সে খুব সম্ভবত মানে ঘুমের মধ্যে আসলে আমার বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে। বেডা মানুষ তো আসলে এইরকম হতেই পারে। যাক, আমি কোনো কিছু মনে করলাম না। সে আমার কোমরে হাত দিল, পেটে হাত দিল। তারপর ওরে বাপরে, কোথায় কোথায় হাত দেয় নাই বন্ধুরা। হ্যাঁ, সে কোনো জায়গায় আমার হাত দেওয়া বাকি রাখে নাই। ওরে বাপ রে বাপ, কি বলবো বন্ধুরা, মানে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। ঠিক আছে, সে আমার সঙ্গে তখন আমি এক প্রকার রেগে গেলাম যে সে আমাকে এই বাসের মধ্যে উঠাইলো যে আমরা তাড়াতাড়ি যাব। হ্যাঁ, আমার সঙ্গে এগুলা কী করতেছে বন্ধুরা, কি বলবো। সে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল, আমার মুখের ভিতরে একটা রুমাল ঢুকিয়ে দিল, আমার দুইটা হাত, ঠিক আছে, আমার উন্না দিয়ে বেঁধে দিল, দিয়ে আমাকে বলতেছে এক খারাপ একটা বাসায় আমাকে গালি দিল। বলতেছে, এই অমুকের বাচ্চা, একদম চুপ, কথা বলবি এখানে কিন্তু বাসের মধ্যে কিন্তু যারা আছে সবাইকে দিয়ে তোর সঙ্গে ওই কাজ করাবো। দেখ, অনেক জ্বালাইছো তোমারে, অনেক সহ্য করছি, আর পারবো না। দেখ তানিয়া, একদম যদি চুপচাপ থাকিস তোর জন্যও ভালো, আমার জন্যও ভালো। চিৎকার চেঁচামেচি করবি তাহলে কিন্তু তুইও সমস্যায় পড়বি, তোর মা হাসপাতালে মা আছে, দেখতে পারবি না, আর আমিও সমস্যায় পড়ব। যদি সিনকেট না করিস তাহলে আমি যা করতেছি চুপচাপ সয়ে যা, একদম কথা বলবি না। তখন আমি মনে মনে বললাম যে আল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি এই কোন বান্দার সাথে আমার পাঠাইছে। আমি যাব, আমার মায়ের চিকিৎসা চলতেছে, আমি খুব টেনশনে আছি, আর সে আমাকে বুক করার জন্য মানে প্ল্যান করে সে আমাকে এই বাসার মধ্যে উড়াইছে। এখন তো আমি সুপারভাইজারও কিছু কইতে পারতাছি না, ড্রাইভারও পারতাছি না, মানে কী করবো, আমি তো মেয়ে মানুষ, এক প্রকার অসহায়। এদিকে আমি যদি রাস্তায় সিনকেট করি সে আবার আমার বাসুর হয়, আবার ওদিকে আমার মাও সুস্থ, মানে আমি একটা পুরো মাইন্ডকেট চিপায় পড়ে গেছি। কেমনে কি করবো আমার মাথায়, বিশ্বাস করেন, কোনো কিছুই কাজ করতেছিল না, কোনো কিছুই কাজ করতেছিল না। এমন একটা ফাঁদা বাসের চিপায় আমি পড়ছি। তখন বাধ্য হয়ে আমি আর কোনো কিছু করতে না পেরে আমি শান্ত হয়ে গেলাম। আমি দেখলাম বাসুর আমার সঙ্গে বাঘের মতো আচরণ করতেছে, মানে জঙ্গলের পশু যেভাবে আচরণ করে সে আমার সঙ্গে ওইভাবে আচরণ করতেছে। আমি এক প্রকার শান্ত হয়ে গেলাম, যাচ্ছা তাল যেহেতু খাস, সে আমাকে খাবে, আমাকে অনেক দিন ধরে সে নজরে নজরে রাখছে। হ্যাঁ, আসলে আমি তো আসলে মন থেকে চাচ্ছি না, সে আমাকে জোর করেই খাবে, খাক, বুক করুক, আমি আর কিচ্ছু বলবো না। নিক, আসলে জোর করে কোনো কিছুর মজা নেই। ঠিক আছে, সে যদি আমাকে জোর করে আমার সঙ্গে এটা করে, আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার সঙ্গে এই কাজ করে, করুক, আমি আর তাকে বাধা দিব না। সে যদি মজা পায় পাক। তো এরপর বন্ধুরা কি বলবো, আসলে বিশ্বাস করেন আমার বুকের ভিতরটা একেবারে পুরো বুক দুকবুক দুকবুক করতেছিল ভয়ে, যে আমরা রাস্তায় আছি, গাড়ি চলতেছে, বাসের ভিতরে কত অপরিচিত মানুষজন, আর সেই বাসের ভিতরে সে আসলে জানালাটা লাগিয়ে। তো আমি আবার দেখলাম বাসের যে কন্ডাক্টর আছে, সুপারভাইজার, তার সাথে যেন আমার বাসুর ফিসফিস করে কি যেন কথা বলছিল। তার মানে মনে বাসের কন্ডাক্টর বা সুপারভাইজার তার পরিচিত।
আমার আর এটা বুঝতে একদম বাকি নেই যে সব কিছু সে ৮টার সময় টিকিট কাটতে গেছে, ১০টার সময় আমরা গেছি, ঠিক আছে? তার মানে ২ ঘন্টা সে সব কিছু প্ল্যান করে আগে থেকেই সাজাইছে আমারে খাওয়ার জন্য। এইটা বুঝতে আমার আর খুব বেশি অসুবিধা হলো না তখন। যাই হোক, কী করব? মুরগি যখন হয়েছি, শিয়ালের কাছে ধরা পড়ে গেছি। এখন আর কী করব? শিয়াল তো আমাকে ছাড়বে না। চিৎকার চেঁচামেচি করলাম না, চুপচাপ বাসুর আমাকে প্রায় 10:30 থেকে একেবারে পুরো রাত 1:30 পর্যন্ত আমাদের গাড়িটা একটা হাইওয়ে হোটেলে থামছে। হাইওয়ে হোটেলের কী নাম আমি জানি না। থামার পরে এই সে এই হাইওয়ে হোটেলে আসার আগে 5 মিনিট আগে সে থামছে। তাহলে এখানে 10:30, 11টা, 12টা, 1টা, প্রায় 3.5 ঘন্টা, 4 ঘন্টার মতো সে আমার সঙ্গে কি বলবো, একটানা। তো সে এতদিন আমাকে পছন্দ করতো, মানে আমি তাকে কোনো সময় সুযোগ দেই নাই, সময় দেই নাই। সে আজকে সুযোগ বুঝে, হ্যাঁ, সে আমার সঙ্গে এই কাজটা করলো। সুযোগ বুঝেই সে আসলে যুগটা মারলো। মানে একেবারে যাকে বলে মনের স্বাধীন মতো, ইচ্ছে মতো সে আমার সঙ্গে এই কাজটা করলো, একেবারে তার নিজের ইচ্ছে মতো। মানে ঘরের বউকে যেভাবে রিল্যাক্সভাবে, শান্তিভাবে এই কাজটা করা যায়, সে আমার সঙ্গে ঠিক ওই রকম কাজটাই করলো, ঠিক আছে? তো আমার আর কোনো কিছু, মানে কি বলবো, তখন বলার মতো আর কোনো ভাষা ছিল না। আমি কি বলবো, আমি পুরো অসুস্থ হয়ে গেছি। এক হচ্ছে আমার অসুস্থ মায়ের জন্য টেনশন, ওইদিকে আমার মায়ের প্রেশার লো, সে হাসপাতালে ভর্তি। আবার এদিকে হচ্ছে বাসুর আমার সঙ্গে মানে এইরকম একটা অনৈতিক কাজ করবেন, আমি স্বপ্নেও ভাবি নাই। আমি জানি সে আমাকে পছন্দ করে, সে আমাকে আসলে খেতে চায়, সে আমাকে আসলে চায় আমাকে, কিন্তু সেটা যে এইভাবে জোরপূর্বক একটা হাইওয়ে রোডের মধ্যে গাড়ির বাসের ভিতরে হবে, বিশ্বাস করেন, এটা আমি আসলে কখনো স্বপ্নেও ভাবি নাই। তো এই জন্যই বললাম বন্ধুরা, মানে এক একটা লাক্সারিয়াস বাস মনে হচ্ছে এক একটা বাসরঘর। আর শুধু যে আমি এই বাসে আছি তা কিন্তু না, আমার মতো এরকম অনেক তরুণী এই বাসের মধ্যে এইরকম অনৈতিক কাজ করতেছে। হ্যাঁ, এটা আমার ধারণা, আমার আর বুঝতে আসলে বাকি নাই। হ্যাঁ, কারণ এখন দেখা যায় আবাসিক হোটেলে অনেকেই যেতে পারে না, কি করবে? তারা বাসের মধ্যে এগুলো ভ্রমণ করে 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 এই কাজ করে। তো বন্ধুরা, এটা আমার জীবনের একটা উচিত একটা শিক্ষা ছিল। আমি জানি না আমি জীবনে কোনো অন্যায় করেছি কিনা, পাপ করেছি কিনা। হ্যাঁ, আর এই শাস্তিটা আমি যে পাবো, এটা আমি আসলে স্বপ্নে আমি মানে কল্পনা করি নাই। মানে আপনাদের বলবো কি? তো আমি বাসুরকে বললাম, যখন সে হাইওয়ে হোটেলে ব্যাগ দিল আমাদেরকে প্রায় 20 মিনিটের মতো, তখন সে আমাকে ছাড়লো। তখন আমি বললাম, ভাই, আপনি শান্ত হয়েছেন? হ্যাঁ। আপনি কি মজা পাইছেন? হ্যাঁ। আপনার মনটা এখন বসছে তো? হ্যাঁ। আমার অসহায়ত্ব সুযোগ নিছেন? তখন সে আমারে বলতেছে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর পিছনে আজকে কতটা দিন ধরে আমি ঘুরতেছি, হ্যাঁ, তুই তো আমারে কোনো পাত্তাই দিতেছিস না। এই জন্য আমি যখনই আম্মা আমারে বলছে তোরা তোর বাপের বাড়িতে দিয়াই তৈব, ঠিক তখন আমি এই প্ল্যানটা করছি যে এখন তো এই বাসর করতে আর রুম দরকার হয় না, এখন তো বাসের ভিতরে গাড়িতেই সব কিছু করা যায়। তুই জানিস আমি কতটা কষ্টে আছি। আজকে 6টা মাস আমার বউ, মানে তোর ভাবি, সে আমাকে দিতেছে না। ডাক্তারে নিষেধ করছে, সে অসুস্থ, তার সমস্যা, আর তার উপর আবার প্রেগনেন্ট। বাইরে আমি তো একটা পুরুষ মানুষ, আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমার চাহিদাটা আমি পূরণ করবো? আমার চাহিদাটা আমি কার কাছে মেটাবো? আমি তো কোনো কিছু পারতেছি না। তার মধ্যে বাজারের একজন সম্মানিত ব্যবসায়ী আমি, আমার একটা সম্মান আছে, সবার কাছে সব কিছু বলতে পারি না। তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট ভাই বিদেশ থাকে, ভাবলাম তোমাকে বলে, আর তোমাকে তো আমি টাকা দিব বলেছি, যা কিছু চাও তুমি, এরপরও তুমি আমাকে দিলা না। এখন আমি কি করতে পারি বলো? হ্যাঁ, আমার আর কি করার আছে? এই জন্য আমি বাধ্য হয়ে আমি এখন এই কাজটা করেছি। তারপর বন্ধুরা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যা করছেন ভালোই করছেন, আপনি এখন দয়া করে আমার একটু সুযোগ দেন, আমি
এই হাইয়ে হোটেলে কি আছে, আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে। আপনি আমার উপর দিয়ে যা ঝড় তুফান তুলছেন, এমনিতেই শরীরটা অসুস্থ, মায়ের টেনশনে আছি। এই অসুস্থর মধ্যে আবার আপনি যা করলেন, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আমার কিছু খেতে হবে। আর এই হাইয়ে হোটেলে ওয়াশরুমের ব্যবস্থা কি আছে? আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগবে, এগুলো পরিষ্কার করতে হবে। কি সমস্ত দিয়ে আটা মাটা দিয়ে পুরো শরীর বড়াই ফেলাইছেন। আমি একটু ফ্রেশ হব, একটু ওয়াশরুমে যাব। তখন সে বললো, হ্যাঁ এটা হাইয়ে হোটেলে ওয়াশরুম আছে তো, আসো। তারপর তাড়াতাড়ি উন্না দিয়ে কাপড়টা দিয়ে মুখটা পেঁচালাম, পেঁচিয়ে হাইয়ে ওই যে হোটেলটা দাঁড় করাইছে বাস, সেখানে ওয়াশরুমে গেলাম। গিয়ে আগে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর বন্ধুরা, এত পরিমাণ খিদা লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে তাড়াতাড়ি খাইলাম, আগে বুঝছেন, বিরিয়ানি খাইলাম আর একটা কোক খাইলাম। খাওয়ার পর আরও কিছু খাবার, কিছু ফল ফ্রুটস। আর সাধারণত আমার কোথাও জার্নি করলে আমার বড়ই আচার, মানে তেঁতুল আচার খুব পছন্দ আর কি। আমি কিছু আচার নিলাম আর কি সাথে। আবার বাসে উঠলাম। বাসে উঠে সেই টান, গাড়ির কিন্তু অনেক টান, আবার টান শুরু করলো। তো এরপরে বাসুর দেখলাম একটু শান্তশিষ্ট। আমি বললাম, বাসুর এর আগে তো এক রাউন্ড মেরেছেন, আপনার যদি আরও কোনো চাহিদা থাকে তাহলে নেন, তাড়াতাড়ি আপনার ইচ্ছেটা, আপনার চাহিদাটা তাড়াতাড়ি পূরণ করে নেন, একটু পরে তো আবার আমরা চলে আসব। বাসুর তখন আমাকে বললো, তুমি কি সত্যি মন থেকে বলতেছো? আমি বললাম, হ্যাঁ নেন, আপনার কাজ শুরু করেন। এই খুশিতে বাসুর আবার আমার সঙ্গে, ঠিক আছে, এক রাউন্ড হয়ে গেল। তো এইভাবে করতে করতে প্রায় ভোর 5টা হয়ে গেল, আর সকাল হয়ে গেল। আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তারপর ডিরেক্ট আমরা হাসপাতালে চলে গেলাম মাকে দেখতে। তো যাওয়ার পরে সেখানে মায়ের একটা অপারেশন লাগবে, প্রায় 2 লাখ টাকার মতো লাগবে। কিন্তু হঠাৎ করে আমার কাছে 2 লাখ টাকা নেই। আমি শাশুড়ির কাছে ফোন দিলাম, শাশুড়ি আমাকে বললো, এত টাকা তো এখন ম্যানেজ করতে পারবো না, আমি 50,000 দিচ্ছি। ওদিকে আমার স্বামীও বলতেছে তার কাছে এখন এত টাকা নাই, কি করব এখন, হঠাৎ করে এত টাকা কই পাবো? আমার বাবা তো একজন কৃষক, তার কাছে এত টাকা নাই, মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। তো তখন হুট করে আমার বাসুর আমাকে বলতেছে, তানিয়া আমি তোমার বাসায় থাকতে তুমি টাকার জন্য এত ছটফট করতেছে কেন? এই না, ওখানে 3 লাখ টাকা আছে, এই অপারেশন করো, ওষুধ খরচ যা লাগে সব কিছু চালাও তো। আসলে বন্ধুরা, আমার বিপদের সময় আমি কাউকে পাশে পাইনি, শ্বশুর শাশুড়ি স্বামী, সত্যি বলতে কাউকে না। কিন্তু আমার বাসুর যে আমার দেহের জন্য পাগল, আমার শরীরের জন্য একটু সুখের জন্য পাগল, এই মানুষটা আমার বিপদের সময় আমাকে হেল্প করেছে। তো এই মানুষটাকে আমি এখন আমার মনে জায়গা দিয়েছি। এই মানুষটাকে নিয়ে আমার মনে অনেক ঘৃণা ছিল, অনেক প্রশ্ন ছিল, সব কিছু মিথ্যা হয়ে গেছে। তো আমার বাসুর আমাকে 3 লাখ টাকা হাতে দিয়ে বলতেছে সে চলে যাবে, তার কিছু কাজ আছে। তখন আমি বললাম, বাসুর আজকে তো আসলেন, আজকের দিনটা দেখে যান, একটু রেস্ট নিয়ে যান, মায়ের কী অবস্থা দেখে যান। তাছাড়া একদিন আপনি না গেলে আপনার ব্যবসা বাণিজ্য চলবে। তখন আমি এত করে বলার পর বাসুর একটু খুশি হলো, মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে তানিয়া, তুমি যেহেতু বলছো তাহলে আমি থেকে গেলাম। তো বাসুর আমার কথা পর সে থেকে গেল। তো বন্ধুরা, ওই দিন রাতে আমার মা অপারেশন হয়েছিল, সে মোটামুটি সুস্থ আছে। তো আমরা সবাই বাসায় চলে এসেছি। বাসায় আসার পর বাসুরকে একটা রুমে আমি ঘুমাতে দিলাম, আমি একটা রুমে ঘুমালাম, মা বাবা তারা ঘুমালো। যখন রাত 12টা বাজে আমি বাসুরের ঘরে গেলাম, গিয়ে দেখলাম সে ঘুমাচ্ছে না, ছটফট করতেছে। আমি আমার বাসুরকে সত্যি কথা আমি মনে জায়গা দিয়েছি। আমি আমার স্বামীর জায়গাটা তখন আমি আমার বাসুরকে দিলাম। আমি বাসুরকে বললাম, ভাই আজকে থেকে আমার প্রতি আপনার আর কোনো জোর করতে হবে না, আপনার যখন খুশি আপনি আমার কাছে আসবেন, আপনার মন চাইলে আপনি চলে আসবেন। বাসুর আমার মুখে এমন কথা শুনে সে সত্যি অনেক খুশি হলো, আমাকে বললো, তানিয়া তুমি আমার হাতে মজা করতো না, না তো? আমি বললাম, না মজা করছি না, আমি সত্যিই অনেক সিরিয়াস হয়ে বলছি। তখন সে এই কথা শোনার পর অনেক খুশি হলো। সে আমাকে বলল, তানিয়া জানো আজকে আমি অনেক খুশি হয়েছি, জানো তোমার বড় ভাবি অসুস্থ, সে আমাকে ঠিকভাবে আমার চাহিদাটা পূরণ করতে পারে না। আমি একটা পুরুষ মানুষ, আমার কষ্ট কেউ বুঝে না, আমি কারো কাছে বলতে পারি না।
তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তোমার প্রতি আমার একটা আকর্ষণ ছিল, আমার একটা লোভ ছিল, কিন্তু এত সহজেই তোমার মন পাবো, তোমার শরীর পাবো, এটা আমি কখনোই বুঝতে পারি নাই। বাসুর এই কথা বলেই কান্না শুরু করে দিল। তখন জানি না কেন ও হঠাৎ করে বাসুরের প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে গেলাম। আমিও বাসুরকে আমার মনে জায়গা দিলাম। এরপর থেকে প্রতিনিয়ত বাসুরকে আমার স্বামীর জায়গাটা আমি দিলাম। তো বন্ধুরা, এখন আপনারাই বলুন, আমি কি খুব অন্যায় কাজ করেছিলাম নাকি ভুল কিছু করেছিলাম যে আমার জন্য এত কিছু করলো, আমার বিপদের সময় পাশে থাকলো? এই মানুষটাকে এই সামান্যটুকু দিয়ে যদি খুশি না করতে পারি, তাহলে কিসের মানুষ হলাম? তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।